ক্লাস 9 আমরা আজকে নিউটনের তিনটে যে গতিসূত্র আছে, প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র, তৃতীয় গতিসূত্র, যেগুলোর কথা তোমরা ক্লাস 7 থেকে পড়ে আসছো, সেই সূত্রগুলোর মধ্যে প্রথম গতিসূত্রটাকে আমরা আজকে ভালোভাবে বুঝবো। এখান থেকে কী কী জানা যায়, সূত্রটা অ্যাকচুয়ালি কী বলছে, এগুলো সবই আমরা আজকের ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার করে নেব। তো স্টুডেন্টস, প্রথম গতিসূত্র যেটা, সেটা বলা হচ্ছে বাহ্যিক অপ্রতিমিত বলের অনুপস্থিতিতে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় চলতে থাকবে। এখানে একটা ওয়ার্ড তোমাদের অসুবিধা হওয়ার কথা, সেটা হচ্ছে এইটা, বাহ্যিক তো জানো বাইরে থেকে, অপ্রতিমিত বলের, এই যে অপ্রতিমিত বা অপ্রশমিত, এই যে কথাটা আনব্যালেন্সড, এইটার মানে কি? অপ্রতিমিত কথাটার অর্থ হচ্ছে, ধরো তুমি এই একটা ব্লক রয়েছে, এই ব্লকটায় তুমি ধরো এই দিক থেকেও ফোর্স অ্যাপ্লাই করছো, এই দিক থেকেও ফোর্স অ্যাপ্লাই করছো, এবং তার ফলে দুদিক থেকে ফোর্স অ্যাপ্লাই করছো, কিন্তু দুটো আলাদা, এইদিকে ফোর্স এদিকে ফোর্স, দুটো আলাদা ফোর্স যদি দাও, যদি এদিকে ফোর্সটা যদি বেশি হয়, তাহলে ব্লকটা দেখো তুমি বাঁ দিকে তোমার মুভ করে চলে গেলো, কারণ যে ফোর্সটা ডান দিক থেকে আসছিল সেই ফোর্সটা বেশি ছিল। দুদিকেই ফোর্স আছে, কিন্তু এটা কিন্তু অপ্রশমিত ফোর্স হয়ে গেল। অর্থাৎ যদি তুমি এদিকে 6 নিউটন ফোর্স অ্যাপ্লাই করো, ঠিক তার বিপরীতে যদি 2 নিউটন ফোর্স অ্যাপ্লাই করো, তাহলে এই ফোর্সটা কিন্তু প্রতিমিত হলো না। প্রতিমিত করতে গেলে দুদিক থেকেই 6 নিউটন অ্যাপ্লাই করতে হতো, তাহলে 6 আর 6 উল্টো দিক থেকে প্রশমিত বা প্রতিমিত করে দিত, কিন্তু সেখানে হলো না, প্রতিমিত হলো না। এইটা হচ্ছে অপ্রতিমিত বা আনব্যালেন্সড ফোর্স। এখানে অনেকগুলো ফোর্স, দুটো ফোর্স দেখানো হয়েছে, দুটো ফোর্স কিন্তু ব্যালেন্স করতে পারেনি একে অপরকে। এইরকম ফোর্সে বলা হচ্ছে অপ্রতিমিত ফোর্স বা আনব্যালেন্সড ফোর্স। তাহলে আনব্যালেন্সড ফোর্স যদি থাকে, বাইরে থেকে প্রযুক্ত হবে, সেই ফোর্সটা অবশ্যই বস্তু ভিতর থেকে হলে হবে না, বাইরে থেকে প্রযুক্ত হতে হবে। তাহলে কি হবে? বাহ্যিক অপ্রতিমিত বলের অনুপস্থিতিতে, মানে এইরকম ফোর্স যদি অনুপস্থিত থাকে, যদি এরকম কোনো ফোর্স না থাকে, ধরা যাক একটা দুদিক থেকে বল অ্যাপ্লাই করেছো, দুটো একই বল অ্যাপ্লাই করেছো, এটা হয়ে গেল প্রতিমিত হয়ে গেল, ঠিক আছে? তাহলে অপ্রতিমিত ফোর্স এখানে নেই, ক্লিয়ার? একই ফোর্স অ্যাপ্লাই করছো, প্রতিমিত হয়ে গেল, ব্যালেন্সড হয়ে গেল, তাহলে এখানে কোনো অপ্রতিমিত ফোর্স বা আনব্যালেন্সড ফোর্স নেই। না থাকলে কী হবে? সেটাই হচ্ছে সূত্রটা। যদি না থাকে এরকম ফোর্স, তাহলে স্থির বস্তু, অর্থাৎ যে বস্তুটা স্থির আছে সেই বস্তুটা চিরকাল চুপচাপ স্থিরই থাকবে, আর যে বস্তুটা গতিশীল আছে সে চিরকাল গতিশীলই থাকবে। শুধু তাই নয়, ওর গতির পরিবর্তনও হবে না, অর্থাৎ ওর বেগ বাড়বেও না, কমবেও না, ঠিক আছে? অর্থাৎ সচল বস্তু চিরকাল সমবেগে, তার সাথে লেখা আছে সরল রেখায়, অর্থাৎ তার ডিরেকশনও পরিবর্তন হবে না। মানে এইদিকে যদি যেতে থাকে এদিকেই যাবে, ঠিক আছে? এই ঘুরে যাবে না, বোঝা গেল? তার মানে কোনো বস্তু বা বস্তু সমষ্টির উপর যদি কোনো আনব্যালেন্সড ফোর্স না থাকে, ঠিক আছে, অনেকগুলো ফোর্স ধরো আছে, অথচ সবগুলো ফোর্স একে অপরকে ক্যান্সেল করে দিয়েছে, যদি এরকম হয়, আনব্যালেন্সড ফোর্স নেই, তাহলে ওই বস্তুটা প্রথমে ঠিক যে গতীয় অবস্থায় ছিল, ফোর্সগুলো অ্যাপ্লাই হওয়ার পরেও সেই গতীয় অবস্থাতেই ও থাকবে। যদি স্থির থাকে তাহলে স্থির থাকবে, যদি সরল রেখায় চলে তাহলে সরল রেখাতেই চলবে, এবং সমবেগে যদি চলে, যে বেগটা চলছিল সেই বেগটাই ও মেনটেন করবে, বেগ বাড়বেও না, কমবেও না, এবং স্ট্রেট লাইন ফলো করবে, মানে ওর ডিরেকশনও চেঞ্জ হবে না। অর্থাৎ একটা অপ্রতিমিত ফোর্স, অর্থাৎ আনব্যালেন্স ফোর্স কী কাজ করতে পারে? একটা স্থির বস্তুকে গতিশীল করে দিতে পারে, আবার একটা গতিশীল বস্তুকে দাঁড়িয়ে পর স্থির করে দিতে পারে। আর কি পারে? হচ্ছে যে গতিতে যাচ্ছে সেই গতিটাকে কমিয়ে দিতে পারে। সাইকেল চালিয়ে জোর যাচ্ছ, ব্রেক কষলে ফ্রিকশন, মাটির ফ্রিকশন, সেই বেগটাকে কমিয়ে দিল, বাইরে থেকে ফ্রিকশন প্রয়োগ হলো, বেগ কমে গেল, তাহলে গতির পরিবর্তন হলো, ঠিক আছে? আবার গতি বাড়িয়েও দিতে পারে, তুমি গাড়ি চালাচ্ছ, ভুঁ করে অ্যাক্সিলারেটর ঘুরিয়ে দিলে, ফ্রিকশন ফোর্স বেড়ে গেল, গতি বেড়ে গেল, অর্থাৎ গতির পরিবর্তন হয়ে গেল, ঠিক আছে? আর কি করতে পারে? ডিরেকশন চেঞ্জ করে দিতে পারে ফোর্স। মানে তুমি ধরো এদিকে যাচ্ছ, ফোর্স অ্যাপ্লাই না হলে তুমি এদিকেই যাবে, কিন্তু এদিকে বাহ্যিক থেকে বাইরে যদি বল প্রয়োগ করে তাহলে ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। আর কি পারে? আর আকার আকৃতি পাল্টে দিতে পারে ফোর্স, ঠিক আছে? আনব্যালেন্সড ফোর্স সে আকার আকৃতি কিন্তু পাল্টে দিতে পারে, এই কাজগুলো সে করতে পারে। বুঝতে পারলাম? ওকে, তো তোমার এখান থেকে প্রথম গতিসূত্র যখন তুমি লিখবে, তখন এটা মাথায় রাখবে, বাহ্যিক কথাটা অবশ্যই উল্লেখ করতে হবে, বাহ্যিক কথাটা উল্লেখ না করলে 0 পেয়ে যাবে। তো বাহ্যিক অপ্রতিমিত বলের অনুপস্থিতিতে, এই অপ্রতিমিত কথাটা না বললেও হবে, বাহ্যিক বল বললেও চলবে, ঠিক আছে? অপ্রতিমিত কথাটা যদি বলে দাও, তাহলে আরও একটু ভালোভাবে এটাকে এক্সপ্লেন করা হয়ে যাবে, যে আমি ব্যাপারটা বুঝি ভাই, অপ্রতিমিত মানে অনেকগুলো ফোর্স অ্যাপ্লাই হতে পারে, বাহ্যিক বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই হতে পারে অনেকগুলো, কিন্তু তারা একে অপরকে নিউট্রালাইজ যদি করে ফেলে, তাহলে ঠিক আছে, বাহ্যিক অপ্রতিমিত ফোর্স বলাটা বেটার। বেশ, একদম না অপ্রতিমিত কথাটা যদি না বলো, তাহলে যে কেটে দেওয়া হবে এমন কোনো ব্যাপার না, ঠিক আছে? তবে লেখাটা ভালো। অনুপস্থিতিতে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং সচল বস্তু চিরকাল সমবেগে লেখার পর অনেকে এই সরল রেখায় কথাটা বলতে ভুলে যাও, তাই সরল রেখায় কথাটা তো আমি একটুখানি দাগ দিয়ে দিলাম। এই কথা দুটো বলতে ভুলে গেলে চলবে না, এই কথা দুটো তোমাকে বলতে হবে। এখন এই স্টেটমেন্টগুলো ক্লাস 9 লেভেলের পরীক্ষাতে লিখতে দেয়, সেই জন্য এই স্টেটমেন্টগুলো কোথায় ভুল হতে পারে লিখতে গিয়ে, সেই ভুলগুলো আমি আইডেন্টিফাই করে দিচ্ছি। এই জায়গায় সাধারণত ছাত্রছাত্রীদের ভুল হয়।
একটু হায়ার লেভেলে কিন্তু এই ধরনের এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসেই না, ভুলেও আসে না যে স্টেটমেন্ট লোক এরকম প্রশ্ন দেবে না। ক্লাস 9-এ কিন্তু দেবে, ক্লাস 9-এ তোমাকে এই প্রশ্ন দেবে যে নিউটনের প্রথম গতিসূত্রটি লেখো, বলতেই পারে। সেখানে তুমি একটু এদিক ওদিক করলে কিন্তু তোমার নম্বরটা কেটে 0 বসিয়ে দেওয়া হবে। তাহলে কোথায় কোথায় তোমার ভুল হতে পারে? বাহ্যিক কথা লিখতে ভুলে যেতে পারো, তুমি অপ্রতিমিত বলের কথাটা লিখতে ভুলে যেতে পারো, ঠিক আছে, বা বল লিখতে অপ্রতিমিত কথাটা অবশ্য অতটা মানে অপ্রতিমিত অনেক বই লেখা নেই, অপ্রতিমিত কথাটা লেখা উচিত আমি মনে করি। যাই হোক, আর এখানে সরলরেখায় সমবেগে সরলরেখায় এই কথা দুটোর মধ্যে কোনো একটা কথাটা মিস করে যাওয়ার চান্স থাকে, আশা করি এবার তুমি আর ভুল করবে না। এর পরের ব্যাপার হচ্ছে তোমাকে প্রশ্ন করবে যে নিউটনের যে প্রথম গতিসূত্র থেকে সেখান থেকে বলের সংজ্ঞা কীভাবে পাওয়া যায়। অ্যাকচুয়ালি এখানকার ডেরিভেটিভ দুটো, ডেরিভেটিভ বলতে বোঝাচ্ছে কী পাচ্ছ তুমি এখান থেকে দুটো জিনিস পাচ্ছ। এখান থেকে তুমি পাচ্ছ 1 নম্বর বলের সংজ্ঞা পাচ্ছ, আর 2 নম্বর তুমি জাডের ধারণা, এই যে জাডের ধারণা লিখে রেখেছি, স্থিতিজাড্য গতিজাড্য লিখে রেখেছি, এই দুটো জিনিস আমরা পাই। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস পাই, এই যে সূত্রটা পাচ্ছি, এই সূত্রটা থেকে দুটো জিনিস আমরা পাই, সেটা এখানে আমি মেনশন করে দিচ্ছি। একটা হচ্ছে বলের সংজ্ঞা, বলের ডেফিনেশন, বলের সংজ্ঞা, আর একটা জিনিসও পাই সেটা হচ্ছে জাডের ধারণা, জাডের ধারণা, কনসেপ্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে, আশা করি এটাও মাঝে মাঝে জিজ্ঞাসা করে যে প্রথম গতিসূত্র থেকে কী কী জানা যায়। বলতে হবে বলের সংজ্ঞা পাওয়া যায় আর জাডের ধারণা পাওয়া যায়। ঠিক আছে, এবার ওই দুটোই কী জিনিস সেটা আস্তে 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 আমরা এক্সপ্লেন করবো। বলের সংজ্ঞা দেখো, যখন তুমি প্রথম গতিসূত্র বললে তখন বললে না যে বাহ্যিক অপ্রতিমিত ফোর্স না থাকলে কী কী হয়, যে স্থির বস্তু চিরকাল স্থির থাকে, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকে, ডিরেকশন চেঞ্জ হয় না, সরলরেখায় চললে সরলরেখাতেই চলতে থাকে, এই কাজগুলো বল না থাকলে হয়। ঠিক আছে, আর যদি বল থাকে তাহলে কী হবে, তাহলে এই কাজগুলো কী হবে, বল যদি চলে আসে, বাহ্যিক একটা অপ্রতিমিত ফোর্স, আনব্যালেন্স ফোর্স যদি চলে আসে, তাহলে কী হবে, তাহলে অবশ্যই বস্তুর গতির পরিবর্তন হবে, স্থির বস্তু স্থির থাকবে না, গতিশীল বস্তুর হয় গতি পাল্টে যাবে বা থেমে যেতেও পারে, ডিরেকশনও চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে এই কাজগুলো যে করতে পারবে তাকেই আমরা ফোর্স বলবো বা বল বলবো। ওকে, সেই জন্যই বলের সংজ্ঞাটা দেখো ভালো করে মাথায় রাখবে, প্রতিটা পয়েন্ট কিন্তু আমি এখানে উল্লেখ করেছি, এটা তোমরা বলের সংজ্ঞা লিখতে গিয়ে অবশ্যই উল্লেখ করবে। দেখো কি ভালো করে দেখবে, যে বাহ্যিক কারণের জন্য কোনো বস্তুর স্থিতিশীল বা গতিশীল অবস্থার, ঠিক আছে, স্থিতিশীল বা গতিশীল অবস্থার পরিবর্তন ঘটে, ঠিক আছে, বা আর কি, বা তার আকৃতি বা গতির পরিবর্তন হতে পারে, বা গতির অভিমুখ পরিবর্তন হয়, আকৃতি পরিবর্তন হতে পারে, গতির অভিমুখ পরিবর্তন হয়, বা হওয়ার উপক্রম করে, হতে চায় বা হওয়ার চেষ্টা করে। ঠিক আছে, আকৃতি পরিবর্তন হয় বা আকৃতি পরিবর্তন হওয়ার চেষ্টা করে, ঠিক আছে, তাকেই আমরা ফোর্স বলবো। ওকে, তাহলে বলের সংজ্ঞা বোঝা গেল। বলের সংজ্ঞা দিতে গিয়ে আমরা কিন্তু এই সূত্রটা কিন্তু বারবার ব্যবহার করছি। দেখো খেয়াল করো, এখানে যে কথাগুলো লেখা ছিল যে যেটা না থাকলে এই কাজগুলো হবে, সেই কাজগুলো হতে গেলে যেটা থাকতে হবে সেটাই হচ্ছে ফোর্স, ঘুরিয়ে বললাম এটাকে। ওকে, এটা খুব একটা ঝামেলার কিছু না, তোমরা এইভাবে লিখবে বলের সংজ্ঞা, পরীক্ষাতেও দেয় কীভাবে বলের সংজ্ঞা পাওয়া যায়। ওকে, এইবারে আমরা আসছি, এই দুটো কথা আমি আসছি, প্রতিমিত বল আর অপ্রতিমিত বল ব্যাপারটা কি আমি একটু বলি তোমাদের এক্সাম্পল দিলেই বুঝতে পেরে যাও। ধরো এখানে একটা মেঝে আছে, মেঝেতে খসখসে মেঝে, ভালো রকম ঘর্ষণ আছে, ফ্রিকশন আছে, সেই মেঝের উপরে তুমি কী করেছো, তুমি একটা ব্লক চাপিয়ে রেখেছো, এইভাবে একটা ব্লক এইভাবে চাপিয়ে রেখেছো, এবং এই ব্লকের উপর তুমি কী করেছো, তুমি ব্লকটাকে টানছো, এইভাবে একটা ফোর্স দিয়ে ব্লকটাকে টানছো। তাহলে দেখো এই ফোর্স যদি অল্প হয় তাহলে ব্লকটা কি এগোবে? না স্যার, ব্লকটা এগোবে না। ফোর্সটা খুব অল্প হলে ব্লকটা স্যার এগোবে না। কেন এগোবে না স্যার? ফোর্স যদি আপনি কম দেন তাহলে ব্লকটা আটকে যাবে, তার কারণ এই যে প্লেনের উপর আপনি ব্লকটা রেখেছেন সেই প্লেন ব্লকের উপর ঘর্ষণ বল প্রয়োগ করবে। ক্লাস 8-এর নলেজ থেকে আমরা পাচ্ছি, মনে পড়েছে ঘর্ষণ বল পরিমাপ, ঘর্ষণ বল কি, ঘর্ষণ বলের মেজারমেন্ট পর্যন্ত ক্লাস 8-এ তোমরা শিখে নিয়েছো, তাই না? তাহলে যদি খুব অল্প পরিমাণ বল এখানে প্রয়োগ করো তাহলে তুমি স্পষ্ট দেখতে পাবে যে বল প্রয়োগ করছো, বাহ্যিক বলই প্রয়োগ করছো, বস্তুটা চলার উপক্রমও করছে কিন্তু চলছে না, চলার উপক্রম করছে কিন্তু চলছে না। ওকে, কেন চলছে না? তার কারণ ঠিক উল্টো দিকে ফ্রিকশন কাজ করছে, তল আর ব্লকের উপরে ফ্রিকশন কাজ করছে। ফ্রিকশন কোন দিকে কাজ করে? যেদিকে বস্তু চলার উপক্রম করে তার ঠিক উল্টো দিকে কাজ করে। তাহলে এখানে ফ্রিকশন কাজ করছে, এবং এই ফ্রিকশনটা তোমার এই ফ্রিকশন, এটা ছোটো হাতের এফ দিয়ে ডিনোট করছি, এই ফ্রিকশন বলটা দেখো এই বলের ঠিক উল্টো দিকে কাজ করছে। ঠিক আছে, এই বস্তুর উপরেই এখানে তুমি বাহ্যিক বল প্রয়োগ করেছো, এফ এক্সটার্নাল ইএক্সটি লিখছি আমি, ইএক্সটি বলতে এফ এক্সটার্নাল বাহ্যিক বল প্রয়োগ করেছো, আর দেখো এই ফ্রিকশনটা বাইরে থেকে প্রযুক্ত হচ্ছে বস্তুর উপর। ঠিক আছে, এবং বস্তুটা যাচ্ছে না, যাওয়ার উপক্রম করছে কিন্তু যাচ্ছে না। তাহলে আমরা কি বলতে পারি? এই ফ্রিকশনাল ফোর্স আর তোমার দ্বারা প্রযুক্ত যে এক্সটার্নাল ফোর্স, সেই দুটো একে অপরকে প্রতিমিত করে দিয়েছে। তাহলে এখানে এটা হয়ে গেল প্রতিমিত ফোর্স, প্রতিমিত বল। প্রতিমিত বলের প্রভাবে কিন্তু বস্তু দেখো মুভ করছে না, বা ট্রান্সলেশন করছে না, বা সরলরেখায় যাতায়াত করতে পারছে না, যেতে পারছে না। বোঝা গেল? এটা প্রতিমিত ফোর্স। এইবার অপ্রতিমিত ফোর্স কিছুই না, এই ফোর্সটাকে একটু বাড়িয়ে দাও তাহলেই তুমি অপ্রতিমিত ফোর্স পেয়ে যাবে। মনে করো এই একই জিনিস, এই একটা খসখসে মেঝেতে তুমি তোমার ব্লককে রেখে দিয়েছো, এবং এই ফোর্সটা যে ফোর্স তুমি অ্যাপ্লাই করেছো সেই ফোর্সের মানটা অনেকখানি বাড়িয়ে দিয়েছো। ঠিক আছে, তখন কী হবে?
ফ্রিকশন অতটা বাড়েনি, তোমরা জানো একটা লেভেল পর্যন্ত ফ্রিকশন বাড়ার পর আর ফ্রিকশন বাড়ে না, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে দেখো এইবার কিন্তু ব্লকটা চলা শুরু করে দেবে, কারণ এই ফোর্সটা বেশি এই ফোর্সে, মানে তোমার এক্সটার্নাল ফোর্স মেঝে ব্লকটার উপরে যে ফ্রিকশন ফোর্স দিচ্ছে তার থেকে বেশি, তার ফলে কী হবে, এটা যেহেতু বেশি এই ব্লকটা মুভ করতে শুরু করে দেবে। তাহলে এখানে কিন্তু এই ফোর্স আর এই ফোর্স একে অপরকে নিউট্রালাইজ করতে বা অপ্রতিমিত করতে পারেনি, ক্লিয়ার। তাহলে এখানে আমরা অপ্রতিমিত ফোর্সকে দেখতে পাচ্ছি, বোঝা গেল। তাহলে অপ্রতিমিত ফোর্স এখানে কত, অপ্রতিমিত ফোর্স হচ্ছে নেট যে ফোর্স আছে সেটা হচ্ছে এফ নেট, যদি বলো এফ নেট হচ্ছে এফ এক্সটার্নাল, তার থেকে এই এফ বিয়োগ করো, ঠিক আছে। এই এফ নেট যে পেলে এটা হচ্ছে এই ব্লকের উপর ক্রিয়াশীল ফোর্স, এবং এটা আনব্যালেন্সড, এটা ব্যালেন্সড হয়নি, বোঝা গেল। আর এখানে এফ নেট কত, এখানেও এফ নেট সেই দুটোই, এখানে এফ নেট, তাই এফ নেট ফোর্স মানে টোটাল বল সেটা হচ্ছে এফ এক্সটার্নাল মাইনাস এফ। এবার এইখানে যেহেতু এই ফোর্স আর এই ফোর্স ইকুয়াল, তাই এই ইকুয়ালটা হচ্ছে 0, অর্থাৎ এখানে এফ নেট যখন 0 হয়ে যাচ্ছে তখন আমরা বলবো যে এখানে বলটা প্রতিমিত হয়ে গেছে। আর এখানে দেখো এখানে এফ এক্সটার্নাল ইজ গ্রেটার দ্যান ফ্রিকশনাল ফোর্স, এখানে কিন্তু এফ নেটটা নট ইকুয়াল টু 0, এফ নেট যখন নট ইকুয়াল টু 0 তখন এখানে কিন্তু অপ্রতিমিত বল কাজ করছে, অর্থাৎ এটা অপ্রতিমিত বল, ক্লিয়ার। আশা করি এই দুটো জিনিস তোমরা বুঝে গেলে। এরপর যেটা বুঝতে হবে সেখানে রয়েছে বলের সংযোজন আর বলের বিভাজন, এই দুটো ব্যাপারকেও তোমাদের বুঝে নিতে হবে। যখন আমি ভেক্টরের পড়েছিলাম, ভেক্টর অ্যাকচুয়ালি ক্লাস 9-এর ভেক্টর আমি পড়াইনি, প্রথম ক্লাসটার কথা ভাবো, যেখানে ভেক্টর রাশি স্কেলার রাশি বুঝিয়েছিলাম, মনে পড়ছে? সেখানে দেখবে ভেক্টর রাশিকে যোগ করার একটা কায়দা বলেছিলাম, সামান্তরিক সূত্র। যারা ক্লাস মিস করেছো তারা অবশ্যই এই মুহূর্তে একটা দেখো আই বাটন দেখা যাচ্ছে, সেই ক্লাসটা ক্লিক করে ক্লাসের শেষের দিকে তুমি সেই কনসেপ্টটা আমি দিয়েছি সেটা দেখে নিতে পারো। বা আরও যদি খুব ইন্টারেস্টেড হও তাহলে তুহিন স্যার ভেক্টর ক্লাস 11 বলে সার্চ করো, ইউটিউবে সার্চ করলে পরে তুমি যে ক্লাসটা পাবে সেখানে ভেক্টরের পুরো প্লেলিস্ট পেয়ে যাবে। খুব ইন্টারেস্টেড স্টুডেন্ট যদি হও তাহলে সেই প্লেলিস্ট থেকে দেখা শুরু করে দিতে পারো। আর তুহিন স্যার ফিজিক্স এই চ্যানেলে যারা খুবই ইন্টারেস্টেড সেই ধরনের পড়ুয়ারাই এই চ্যানেলের ভিউয়ার, ঠিক আছে। তো আমি জানি যারা ভিডিওগুলো দেখো কম সংখ্যক ছাত্রছাত্রী ভিডিও দেখলেও তারা কিন্তু একটু লেভেল আপ, তারা সবসময় নিজের পারফরমেন্সকে রাখতে চায়, তারা একটু বেশি জানতে চায়, সেই জন্য আমি তাদেরকে ক্লাস 11-এর প্লেলিস্টের রেফারেন্স দিয়ে দিচ্ছি। তুহিন স্যার ফিজিক্স এমন একটা চ্যানেল যে চ্যানেলে তুমি ক্লাস 9 থেকে 10, 11, 12 পর্যন্ত ভিডিওস তুমি পাবে। শুধু ভিডিওস নয়, বিভিন্ন রকম কনসেপচুয়াল কোয়ারিজ যেগুলো তোমাদের মনে আসে সেই কোয়ারিরও উত্তর এই চ্যানেলে দেওয়া হয়। যাই হোক, চলে আসছে আমাদের প্রসঙ্গে। যাই হোক, বলের সংযোজন যখন করি, বলের সংযোজন ব্যাপারটা কি? দুটো বলকে যোগ করলে কত উত্তর হয়? খুব সহজ স্যার, কঠিন কাজ স্যার। মনে করুন এই একটা বস্তু, এই ধরুন আপনি বল প্রয়োগ করেছেন, এই ধরুন আপনি বল প্রয়োগ করেছেন, ঠিক আছে। মনে করুন এই বলটা 6 নিউটন বল, এটা হচ্ছে একটু বেশি করে দিই, মনে করুন স্যার এটা 8 নিউটন বল। তাহলে স্যার এই দুটো বল যোগ করলে আমরা পাবো, এর উত্তর হচ্ছে স্যার এই এটার উপরে স্যার মোট 8 আর 6 যোগ করলে হয় 14, স্যার 14 নিউটন উত্তর হবে স্যার। খুব ইজিলি আমি করতে পারি এই ব্যাপার, এটা মানি এটা। তো এখানে খুব সহজে হয়ে গেল ব্যাপারটা, কারণ হচ্ছে দুটো ফোর্স প্যারালাল আছে, দুটো ফোর্স সমান্তরাল আছে, সেই জন্য দুটো ফোর্স সুন্দরভাবে যেমনভাবে যোগ করে সেইভাবে যোগ করে দিলে তোমার উত্তর চলে আসলো। আরও একটা প্রশ্ন করি, বেশ এই প্রশ্নটা ঘুরিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু খাতায় নোটগুলো করবে, আমি এখানে মুছে দিচ্ছি, তোমরা খাতায় নোট করতে থাকবে, ওকে? খাতায় সবসময় নোট করবে। আমি এটা মুছছি, আমি আরেকটা প্রশ্ন করছি, খাতায় আশা করি নোট করা হয়ে গেছে। প্রশ্নটা কি? একই হচ্ছে স্যার একটা বল এইদিকে 6 নিউটন ফোর্স, ঠিক অপোজিট আবার একটা 6 নিউটন ফোর্স আপনি অ্যাপ্লাই করেছেন। এখন স্যার উত্তর কত? এবার যোগ করলে কত উত্তর হবে? এবার যোগ করলে উত্তর হবে 0, কারণ এই বল আর এই বল কী করেছে, একে অপরকে নিউট্রালাইজ করে দিয়েছে বা ব্যালেন্স করে দিয়েছে বা প্রতিমিত বল হয়ে গেছে, এখানে কোনো বলের অস্তিত্বই নেই, এর মতো অবস্থা হয়ে গেছে। এটাও স্যার পেয়ে গেলাম দুটো বল, এখানে দুটো বলের রেজাল্ট বার করতে গিয়ে আমরা দুটো বলকে বিয়োগ করে দিচ্ছি, আবার আগেরটাতে দুটো বলের রেজাল্ট বার করতে গিয়ে আমরা দুটো বলকে যোগ করে দিচ্ছি। এবার কি রেজাল্ট বার করতে গেলে কখনো যোগ করছি কখনো বিয়োগ করছি, কোনো ডেফিনিট নিয়ম স্যার আছে? এটাই হচ্ছে তোমাদের নিয়ম, বলের লব্ধি, ঠিক আছে, বা বলের সংযোজন। নিয়মটা কি? তোমাদের সিলেবাসে সামান্তরিক সূত্রের জাস্ট একটা উল্লেখ আছে ক্লাস 9-এ, আমি সেটাই এখানে বলে দিচ্ছি। দুটো বল ধরো একই লাইনে নেই, তাহলে কীরকম লাইন আছে স্যার? ধরো একটা বল এরকম আছে, এই একটা বল, এই বলটা ধরো দুটো ডিফারেন্ট লাইনে বলছি, একই বস্তুর উপর প্রযুক্ত হচ্ছে ডিফারেন্ট লাইন। মনে করো এই একটা বস্তুর উপর এই একটা বল প্রয়োগ হলো, আর এই বস্তুর উপরে সাইমালটেনিয়াসলি আর একটা বলও ইউজ, মানে একই সাথে আরেকটা বলও প্রয়োগ হলো। মনে করো এই বলটার মান হচ্ছে পি, আচ্ছা P1 না করে ফোর্স যেহেতু বলি না, এটাকে করো F1, আর এই বলটার মান করো F2, এবং এদের মধ্যে কোণ হচ্ছে থিটা। তাহলে স্যার F1 F2 ভ্যালু রেজাল্ট কী হবে? স্যার যখন থিটাটা 0 ডিগ্রি তখন F1 আর F2 রেজাল্ট হচ্ছে F1 প্লাস F2। যখন স্যার থিটাটা 180 ডিগ্রি, অর্থাৎ এইটা যখন এই দিকে, F2 ফোর্স যখন এই দিকে, তখন স্যার উত্তর হচ্ছে F1 মাইনাস F2। স্যার থিটা 0 হলে পরে বুঝতে পারছি, থিটা 180 হলেও বুঝতে পারছি, থিটাটা যদি ওই দুটোর মাঝামাঝি হয় তাহলে কী হবে স্যার? তখন বুঝতে গেলে তোমাকে এক কাজ করতে হবে, এই দুটো ফোর্সকে জিওমেট্রিক্যালি ড্র করতে হবে, ফোর্সের ম্যাগনিটিউড ধরে ড্র করতে হবে। ধরো 6 নিউটন হলে যত বড় তীর টানছো, 12 নিউটন হলে তার ডাবল তীর তোমাকে টানতে হবে, ঠিক আছে। তাহলে এই ছবি দেখে মোটামুটি ডাবল আমি টেনেছি, মনে করি 6 নিউটন, সরি এটা যদি, আচ্ছা এটা যদি বড়টা যদি 6 নিউটন হয় তাহলে ওইটুকু হবে 3 নিউটন, 6 আর 3 দেখো
6 আর 3 প্যারালাল হলে পারে 9 হতো, অপোজিট হলে পারে 6 আর 3 3 হয়ে যেত, কিন্তু এখন থিটাতে আছে। এখন কী হবে? এখন হচ্ছে এই দুটো ফোর্সকে তুমি জিওমেট্রিক্যালি ওদের ম্যাগনিটিউড অনুযায়ী অর্থাৎ মান অনুযায়ী ড্র করবে, ঠিক যেমনভাবে ওরা অ্যাপ্লাই হচ্ছে সেইভাবে ড্র করবে। ড্র করে এই ড্রয়িং থেকে তুমি একটা সামান্তরিক আঁকার চেষ্টা করবে, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ এটাকে তুমি সামান্তরিকে কনভার্ট করে দাও। জানো সামান্তরিক আঁকলে এঁকে দিবে। সামান্তরিকের সন্নিহিত বাহু বরাবর বল দুটোকে প্রকাশ করতে হবে। বোঝা গেল? সামান্তরিকের সন্নিহিত বাহু বরাবর দুটো বলকে প্রকাশ করে ফেললে, এখানে এমন করা আছে করে ফেললে, এইবারে করতে হবে কি, এইবারে আপনি এই বাহুর যে সংযোগস্থল, সন্নিহিত বাহুর যে সংযোগস্থল, সেখান থেকে একটা কর্ণ টানবেন। সেখান থেকে কর্ণ টানলে হয় না বাবা, এই দুটো বল হচ্ছে সন্নিহিত বাহু দ্বারা প্রকাশিত হচ্ছে। সন্নিহিত বাহু যখন যেখানে ক্রস করছে সেখান থেকে তুমি রেজাল্টেন্ট, সেখান থেকে তুমি কর্ণ টানবে। তুমি এদিক থেকে কর্ণ টানলে হয় না, এদিকে কর্ণ টানবে, এই কর্ণ হবে না, এই কর্ণ নয়, কর্ণ টানতে হবে ওই সন্নিহিত বল যেখানে ক্রস করেছে, একেবারে ছেদ করেছে, সেখান থেকে তোমায় কর্ণ টানতে হবে। এই কর্ণটা টানলে এই কর্ণটা যত বড় সেটাই হচ্ছে উত্তর। মানে এই জিওমেট্রি অনুযায়ী এটা যদি 6 নিউটন হয় তাহলে এর অর্ধেকটা হবে 3 নিউটন, তাহলে এটা 6 এটা 3, তাহলে এইটা কত? দেখে মনে হচ্ছে যে এটা 8 ফাট এরকম কিছু একটা হতেও পারে, 8 বা 7 এরকম কিছু একটা হতে পারে। যাই হোক, এর ভ্যালু যাই হোক না কেন, এর ভ্যালুটা 6 আর 3 9 আর 3, 6 আর এটা 3 এটা 6, তো প্যারালাল হলে পারে উত্তর আসতো 9 আর অ্যান্টি প্যারালাল অর্থাৎ 180 হলে পারে উত্তর আসতো 3। তাহলে কোথাও না কোথাও এই নীল রঙের যে দাগটা সেটা কোথাও না কোথাও ভালো করে ভাবো, দেখো 3 আর 6 এই দুটো ভ্যালুর মাঝামাঝি কোনো একটা ভ্যালু হতে পারে, অর্থাৎ সেটা 3 আর 9, মানে প্যারালাল হলে পারে 9, অ্যান্টি প্যারালাল হলে 3 উত্তর আসছে, তাই তো? রেজাল্ট আসছে তো। 3 আর 9 এর মধ্যে কোনো একটা ভ্যালু আসবে, 8ও আসতে পারে, 7ও আসতে পারে, 6ও আসতে পারে, 4ও আসতে পারে। 3 আর 9 এর বাইরে কিন্তু হবে না, 3 আর 9 এর বাইরে কিন্তু হবে না, মানে 2 কখনোই এটার অ্যান্সার হবে না, বা 10 কখনোই এটার অ্যান্সার হবে না। বোঝা গেল, তাই না? তাহলে এক্স্যাক্টলি এটার কত অ্যান্সার হবে এইটা তোমাদের সিলেবাসে বলা নেই, আমি বলে দিচ্ছি এর এক্স্যাক্টলি এর ভ্যালু কী হবে, এটা জিওমেট্রি অ্যাপ্লাই করলে বোঝা যায়। মনে করলাম এর ভ্যালু আর, তাহলে আর সমান হবে কি জানো তো? আর সমান হবে f1 f2 এর স্কোয়ার করতে হবে, 2f1 f2 করতে হবে, তার সাথে একটা cos θ লিখতে হবে। যারা এখনও ত্রিকোণমিতি শেখোনি তারা অবশ্যই টুইনসের ম্যাথমেটিক্যাল টুলস সার্চ করো, ঠিক আছে? প্রথম থেকে ভিডিও দেখতে যাও, যে ত্রিকোণমিতি তোমাদের দরকার সেই ত্রিকোণমিতি সেখান থেকে শিখে নিতে পারো। তোমরা ক্লাস 9-এ যারা পড়ো তাদেরকেও বলছি শিখে নিতে পারো, কারণ আমার চ্যানেলে সেই সব স্টুডেন্টরাই পড়ে যারা খুবই অনুসন্ধিৎসু, তারাই এই চ্যানেল ফলো করে। খুব অনুসন্ধিৎসু না হলে পরে এই চ্যানেল বোরিং লাগবে তার, সেই জন্যই চ্যানেল ফলোয়ার অনেক কম। যাই হোক, এটা আশা করি বোঝা গেল বলের সংযোজন। ক্লিয়ার? বেশ স্যার, এইটা কি বলের বিভাজনটা কি? দেখো, দুটো বল যোগ করে তুমি আর পেয়েছো, তাই না? দুটো বল যোগ করে তুমি কত পেয়েছো? আর পেয়েছো। আচ্ছা, দুটো বল যোগ করে যদি আর পাও, আরকে নিশ্চয়ই তুমি উল্টো করে ভাবো, আরটাকে নিশ্চয়ই দুটো বলের আকারে ভাঙা যাবে। দুটো বলকে যদি জুড়ে তুমি আর পেতে পারো, তাহলে আরকেও তুমি দুটো বলের আকারে ভাঙতে পারো, নিশ্চয়ই পারো। অর্থাৎ তুমি যদি ঠাকাম করে একটা বল এদিকে প্রয়োগ করে দাও, তাহলে এই বলটার প্রয়োগ করার ফলে একটা বস্তুর উপর যে এফেক্ট আসবে, এই বলটা প্রয়োগ করার ফলে এই একটা বস্তুর উপর যে এফেক্ট আসবে না, একটা ভালো করে নাকি মনে করি এই একটা বল প্রয়োগ করেছে, এই বলটা প্রয়োগ করার ফলে একটা বস্তুর উপর যা অবস্থা হবে, একটা বস্তুর যা অবস্থা হবে, সেই একই অবস্থা তৈরি করতে গেলে তুমি 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 এরকম একটা বল যদি প্রয়োগ করো বস্তুটার উপর, তাহলে এই দুটো বল ওই বস্তুটা যে কেলেঙ্কারি অবস্থা করবে, এই বলটা একাই সেই কেলেঙ্কারি করে দিতে পারে, বা এই বলটা একা একটা বস্তুর যে অবস্থা করবে, এই দুটো বল ওই বস্তুটার একই অবস্থা করবে। কেন? দেখো, মনে করো এই দুটো বলকে তুমি যদি সামান্তরিক সূত্র অনুযায়ী যোগ করো, বলকে যেভাবে যোগ করা যায়, এই দুটো বলকে যোগ করা যাচ্ছে যোগ, দেখো এটা একই, তাই না? বোঝা যাচ্ছে? তাহলে এই দুটো বলের রেজাল্ট হচ্ছে এটা, বা এই বলটাকে ভাঙলে পরে আমি এই দুটো বল পেতে পারি, ঠিক আছে? এটাই হচ্ছে বলের বিভাজন। অর্থাৎ আমি বলতে পারি যে একটা নির্দিষ্ট বলকে আমি বিভাজিত করতে পারি, অর্থাৎ এই বলটাকে আমি এইভাবে না লিখে আমি এইভাবেও লিখতে পারি, ঠিক আছে? এই বলটা মনে করো এফ, তাহলে এই বলটা মানেই হচ্ছে এটা যদি এফএক্স বল হয়, এটা যদি এফওয়াই হয়, দুটো বল, একটা এক্স অক্ষ বল একটা ওয়াই অক্ষ বল যদি দুটো বল হয়, তাহলে অবশ্যই এফএক্স আর এফওয়াই মিলে ভেক্টরিক্যালি যোগ করো, তাহলে তুমি এফ পাবে। এটাকেই বলা হচ্ছে বলের বিভাজন। অর্থাৎ কোনো একটা বলকে যদি বিভাজিত করতে হয় তাহলে কী করতে হবে? কিছুই না, এই হরিজন্টাল লাইন টেনে দাও, এই ভার্টিক্যাল লাইন টেনে দাও, টেনে দিলে এবার কী করবে? এই মুন্ডু থেকে ঢকাস করে লম্ব টানো, লম্ব টানলে এই যে ঢকাস লম্ব টানলে, তাহলে এই হচ্ছে একটা উপাংশ, যেটাকে আমরা বলি অনুভূমিক উপাংশ, এবং এরপর ঢাকাঙ্ক লম্ব টেনে দাও, তাহলে এখানে যেটুকু পেলে এটাকে বলা হবে উল্লম্ব উপাংশ, ঠিক আছে? এটা হচ্ছে অনুভূমিক উপাংশ যাকে আমরা এফএক্স বলে ডিনোট করছি, ওটা হচ্ছে উল্লম্ব উপাংশ যাকে আমরা ওয়াই বলে ডিনোট করছি। তাহলে এটা হচ্ছে অনুভূমিক উপাংশ, ভূমিক হরিজন্টাল, আর এটা হচ্ছে উল্লম্ব উপাংশ, ঠিক আছে? উল্লম্ব উপাংশ। বোঝা গেল? তাহলে বলের সংযোজন, বলের বিভাজন আশা করি বুঝতে পেরে গেলে। এরপর লাস্ট এখান থেকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে গতিজাড্য এবং স্থিতিজাড্য। এই ব্যাপারটা তোমরা ছোটবেলা থেকে জেনে এসছো, সবাই জানো, ক্লাস 8 থেকে ক্লাস 7-এর বাচ্চারা জানে গতিজাড্য স্থিতিজাড্য কি। জাড্য অ্যাকচুয়ালি কি? জাড্য মানে হচ্ছে একটা বস্তু বা একটা বস্তু সমষ্টি, যাই বলো কেন, সে যেরকম গতীয় অবস্থায় আগে ছিল সেরকমই গতীয় অবস্থা মেনটেন করতে চায়। এটা নিয়ম, এরকম দেখবে। বেশ, আমি কিছুই না, আমি ফ্যানটা চালিয়ে দিলাম, তোমাদের আমি ভিডিওতে দেখাচ্ছি। ফ্যান দেখতে পাচ্ছ ঘুরছে। এবার আমি
এর উপর বল প্রয়োগ করা বন্ধ করে দিলাম, সুইচ অফ করে দিয়েছি, দেখো সুইচ অফ করে দিয়েছি, দেখো তবুও কি থামছে না? থামছে না স্যার। অর্থাৎ বাইরে থেকে বল প্রয়োগ করা বন্ধ করে দিলাম আমি, তবু বেটা থামছে না, তাই না? থামছে কি? থামছে না। তবুও আগের যে পজিশনটা ছিল অর্থাৎ ঘুরন্ত অবস্থা, সেই ঘুরন্ত অবস্থাটাকেই মেনটেন করতে চাইছে, কিন্তু পারছে না। যদিও কেন পারছে না তার কারণ হচ্ছে এই বল বেয়ারিংয়ে ফ্রিকশন আছে, হাওয়ার বাইরের হাওয়ার যে এয়ার পার্টিকেল যে তার ফ্রিকশন আছে, যান্ত্রিক ফ্রিকশন আছে, এই ঘর্ষণ বলগুলো ওকে আস্তে আস্তে থামিয়ে দিচ্ছে। যদি ওরা না থাকতো না তাহলে এই পাখা জীবনেও থামতো না, ঘুরতেই থাকতো, আমার কারেন্ট ফারেন্ট কিছু লাগতো না, এমনি একবার সুইচ টিপে দিতাম, তার অফ করে দিতাম, ফ্যান ঘুরতেই থাকতো, ফ্যান ঘুরতেই থাকতো। ঘুরতে থাকতে চাইছে, অর্থাৎ গতিশীল বস্তু গতিশীলই থাকতে চাইছে। এই ব্যাপারটাকে গতিজাড্য বলা হয়, ইনার্শিয়া অফ মোশন। ইনার্শিয়া অফ মোশন, কারণ ইনার্শিয়াটা কিসের জন্য? মোশনের জন্য হচ্ছে, মোশনের ইনার্শিয়া, অর্থাৎ গতিশীল হলে ভাই গতিশীলই থাকতে চাইছে, ইনার্শিয়া অফ মোশন। আর একটা আছে, তাহলে ইনার্শিয়া অফ রেস্ট। সেটা কীরকম? ইনার্শিয়া অফ রেস্ট খুব সহজ, দেখো এখানে আমি ব্যাখ্যা করে দিচ্ছি। ইনার্শিয়া অফ রেস্ট এই হচ্ছে, আমি এর বস্তুর উপরে রাখলাম, ঠিক আছে, রেখেছি, এই মার্কারটাই ডাস্টারের উপরে রেখেছি। এবার দেখো আমি ডাস্টারটাকে আমি কীরকমভাবে সরিয়ে নিলাম, ওরে বাবা সরিয়ে নিচ্ছি, দেখো খেয়াল করে দেখো, আমি ডাস্টারটা এখানে রেখেছি, ওই ডাস্টারটাকে আমি সরিয়ে নেবো, দেখো এই ডাস্টারটাকে রয়েছে তো, দেখো এর গতিটা খালি বিবেচনা সরিয়ে নিলাম, আরে সরিয়ে নিলাম এদিকে, আর পেনটা তো ওইদিকে গিয়ে পড়বে, তা না, পেন নিচে ডাইরেক্ট ভার্টিক্যালি পড়ছে কেন? এটাই হচ্ছে ইনার্শিয়া অফ রেস্ট, অর্থাৎ পেনটা এখানে স্থির আছে তো, তাহলে স্থিরই থাকতে চাইছে। তুমি পেনের উপর ফোর্স অ্যাপ্লাই না করে, তুমি তো পেনের উপর ফোর্স অ্যাপ্লাই করছো না, করছো না, তাহলে তুমি যখন ওকে বাধ্য না করবে, ও কিন্তু ওর আগের অবস্থাটা, আগের গতি অবস্থা, অর্থাৎ স্থির থাকলে স্থিরই থাকতে চাইবে, আর গতিশীল থাকলে ফ্যান যেমন ঘুরছিল গতিশীলই থাকতে চাইবে। এটা কখন হবে? যদি না তুমি ওকে মানে বাধ্য করো, ততক্ষণ ওইটা করবে, ঠিক আছে, বোঝা গেল? তার মানে তুমি যদি বাধ্য না করো, বল প্রয়োগ করে বাধ্য না করো, তাহলে স্থির বস্তু যেরকম স্থির থাকবে, স্থির থাকার যে প্রবণতা, একে বলা হচ্ছে ইনার্শিয়া অফ রেস্ট বা স্থিতিজাড্য। আর একটা বস্তু গতিশীল আছে, তুমি বল প্রয়োগ করছো না, তাহলে গতিশীল থাকতে চাইবে। এই গতিশীল থাকার প্রবণতাকে আমরা বলি ইনার্শিয়া অফ মোশন, ঠিক আছে? তাহলে গতিজাড্য স্থিতিজাড্য ব্যাপারটা বুঝে গেলে, বলতে কী বোঝায় এটা লেখাটা খুব একটা কঠিন কাজ না। যদি বাহ্যিক বল দ্বারা বাধ্য না করা হয়, তাহলে কোনো গতিশীল বস্তু গতিশীল থাকার প্রবণতাটাকে বলা হচ্ছে গতিজাড্য, আর স্থির বস্তু স্থির থাকার প্রবণতাটাকে বলা হচ্ছে স্থিতিজাড্য। এটা তোমরা লিখে নাও, আমি যেটা বললাম সেটা তোমরা জাস্ট খাতায় লিখে নাও, তাহলেই হবে। এবং এই এক্সাম্পলগুলো ছোটোবেলা থেকে পড়ে এসছো, এক্সাম্পলগুলো আলাদা করে বলার কিছু নেই। তোমরা বাসে উঠেছো, বাস চলন্ত, বাসটা চলছে, হঠাৎ করে বাসটা ব্রেক করে দিল, ব্রেক যেই করে দিল, বাসটা যাচ্ছে, তুমি এটা মনে করো, তুমি এটা মনে করো বাস যাচ্ছে, হঠাৎ ব্রেক করে দিল, তাহলে তোমার কী হলো? পাটা তো ভাই বাসের সাথেই আছে, ঠিক আছে, যেই ব্রেক করে দিল, পাটা বাসের সামনে, মনে করো তুমি একটা বাসে চলে আছে, এটা হচ্ছে বাস যাচ্ছে ভুম ভুম, ধরো ব্রেক করে দিল, কী হবে? তাহলে দেখো তোমার পাটা বাসের সাথে টাচে আছে, তাহলে বাসটা যদি ব্রেক কষে দেয়, তাহলে তোমার পাটা কী হবে? তোমার পাটা এই ধরো যাচ্ছে, এইবার বাসটা ধরো যেতে এই যাচ্ছে এই ব্রেক কষে দিল বাসটা। এবার আমি এই উদাহরণগুলো তোমরা ছোটবেলা থেকে পড়ে এসছো, যেমন বাসে দাঁড়িয়ে আছো, বাসটা যাচ্ছে, চলছে, ব্রেক কষে দিয়েছে, যেই ব্রেক কষে দিয়েছে, তাহলে কী হবে? তোর পাটা তো স্থির হয়ে গেল সঙ্গে সঙ্গে, কিন্তু উপরে যে বডি পোর্শনটা, সেটা সেই মুহূর্তে স্থির হতে পারলো না, কারণ সে তো ডাইরেক্ট বাসের কন্ট্যাক্টে নেই, তাই না? তাই তো নেই তো, তাহলে কী হবে? সে তো সোজা যাচ্ছিল, হঠাৎ করে পাটা দাঁড়িয়েছে, তাহলে সোজা এইবার ঝুঁকে যাবে, তাই না? আবার তুমি বাসে দাঁড়িয়েছো, বাসটা ভুরুক ছেড়ে দিল, তাহলে কী হবে? তোমার পাটা আগে গতিশীল হয়ে গেছে, কিন্তু দেহটা তো গতিশীল হয়নি তখনও, তাই না? তাহলে সেই মুহূর্তে দেহটা স্থির থাকতে চাইছে, তাহলে এটা স্থিতিজাড্যের উদাহরণ, ঠিক আছে? আর আগেরটা হচ্ছে গতিজাড্যের উদাহরণ। তো আশা করি গতিজাড্য স্থিতিজাড্য নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না, তাই এখানে কিছু এক্সাম্পল লিখলাম না, ঠিক আছে? ক্লাস 9-এ যেটা খুব ভালোভাবে বুঝতে হবে সেটা হচ্ছে গতিসূত্র, কোথায় ভুল টুল হতে পারে, গতিসূত্র থেকে বলের সংজ্ঞা তুমি কী লিখবে, এবং সেখান থেকে প্রতিমিত বল, অপ্রতিমিত বলের কনসেপ্ট, বলের সংযোজন, বলের বিভাজন, এই ব্যাপারগুলো তোমাকে ভালো করে বুঝে নিতে হবে, ওকে? যেমন বলের বিভাজন ব্যাপারটাকে একটুখানি বলছি আমি, এই স্থিতিজাড্য গতিজাড্য ব্যাপারটাকে আমি খুব বেশি গুরুত্ব দিতে চাইছি না, কারণ এগুলো খুব ইজি আছে, এগুলো এমনি বুঝতে পেরে যাবে। বলের বিভাজনের একটা উদাহরণ আমি দিচ্ছি, ধরো একটা রোলার, ঠিক আছে? এই উদাহরণটাই বইয়ে খুব দেওয়া হয়, না ভারী বস্তুই নাও না, তুমি মনে করো একটা ভারী বস্তু, এই ভারী বস্তুটাকে তোমাকে কী করতে হবে? মুভ করাতে হবে, সরাতে হবে, ঠিক আছে? এই ভারী বস্তুটাকে তোমাকে মুভ করাতে হবে, মনে করো একটা ভারী বস্তু রয়েছে, তোমার এটাকে মুভ করাতে হবে। এই হচ্ছে তুমি যথেষ্ট লম্বা, ভারী বস্তুটা তুমি মুভ করবে, বলো এই ভারী বস্তুটাকে তোমাকে এই দিকে নিয়ে যেতে হবে, তাহলে তুমি ভারী বস্তুটার পেছনে আসবে, এসে হাঁটু করে বসে ভারী বস্তুটাকে কি এইভাবে ধরে ঠেলবে, নাকি একটা বস্তুকে এইভাবে দড়ি দিয়ে বেঁধে রেখে টানবে? কোনটা করবে? ঠেলবে না টানবে? ভারী বস্তুটাকে সরাতে গেলে কী করবে? দেখো ভালো করে ভাবো, এই মনে করো ভারী বস্তু, তুমি যদি টানো, তাহলে এই বলটাকে তুমি বিভাজিত করে দাও, এই বলের যা ইফেক্ট হবে, সেই ইফেক্টটা এই বলটা এবং
এই বলটা এবং এই বলটা সেই ইফেক্টটা তৈরি করবে। তার মানে এই যে বলটা টেনেছো, এই বলটা মানেই এই বলটা এবং এই বলটা Fx এবং Fy, ঠিক আছে। এই বলটা এই বলটাকে মুছে দিচ্ছি, কারণ এই বলটারই ফল হচ্ছে ওরা, ওই বলটা থেকে এই দুটো বল পাচ্ছি আমি, তাহলে ওই বলটা লিখলাম না, ঠিক আছে। তাহলে দেখো এই বল, তার মানে Fx আর Fy দুটোই কিন্তু এই বস্তুর উপর প্রয়োগ হচ্ছে। তাহলে Fy বলটা কী করছে দেখো, বস্তুর ওজনের ঠিক বিপরীত দিকে প্রয়োগ হচ্ছে না, বস্তুর ওজনের বিপরীত দিকে প্রয়োগ হচ্ছে। বস্তুর ওজনের বিপরীত দিকে Fyটা বলটা প্রয়োগ হয়ে যাওয়ার পর বস্তুর ওজনটা একটু রিলেটিভলি কম মনে হবে তো কম মনে হবে কী হবে, মনে হলে কী হবে, এই বস্তুটা ওই মেঝের উপরে কম চেপে বসবে, তাই তো। কম চেপে বসলে কী হবে, কম চেপে বসার অর্থই হচ্ছে ঘর্ষণ বলটা কমে যাবে, ঠিক আছে। অর্থাৎ ঘর্ষণ বল এখানে কমে যাবে, তুমি সহজেই একে টেনে নিয়ে যেতে পারবে। কিন্তু যদি ঠেলতে তাহলে কী হতো, এই হচ্ছে ঠেললে পরে ফোর্সটা এদিকে প্রয়োগ হচ্ছে, তাহলে এই ফোর্সেরই তুমি উপাংশগুলো এবার ভাবো। এই লম্ব টানলে এই একটা উপাংশ, এবং এদিক থেকে লম্ব টানলে এদিকে একটা উপাংশ। তাহলে দেখো কী মজার ব্যাপার, এই ফোর্সটা মানে এটা তুমি এই ফোর্সটাকে মুছে দাও, তাহলে এইটা রয়েছে এখন যখন ঠেলছো, ঠেলার ক্ষেত্রে, ঠিক আছে। ঠেলার ক্ষেত্রে কী হচ্ছে দেখো, এই ব্লকটার এই ফোর্সেরই একটা পার্ট এদিকেও কাজ করছে, অর্থাৎ ব্লকের ওজনটাকে বাড়িয়ে দিচ্ছে। ব্লকের ওজন বেড়ে গেলে কী হবে, ব্লকটা মেঝের উপর চেপে বসে যাবে, চেপে বসে গেলে কী হবে, ফ্রিকশন, ঘর্ষণ বল বেড়ে যাবে। ঘর্ষণ বল বেড়ে গেলে তুমি কিন্তু সহজে ওকে আর নিয়ে যেতে পারবে না, অর্থাৎ মুভ করতে পারবে না, বোঝা গেল। তাহলে একটা ব্লককে বা একটা রোলারকে টানা সহজ না ঠেলা সহজ? উত্তর হচ্ছে স্যার টানা অনেক সহজ। টানলে পরে কী হচ্ছে, টানলে পরে আমি যে বলটা প্রয়োগ করছি তারই একটা পার্ট বস্তুটার ওজনটা খানিকটা কমিয়ে দিচ্ছে, ফলে বস্তুর সাথে ভূমির কন্ট্যাক্ট কমে যাচ্ছে এবং তার সাথেই ঘর্ষণ বলটাও কমে যাচ্ছে, আমার টানতে সুবিধা হচ্ছে। কিন্তু ঠেললে পরে কী হবে, ঠেললে পরে এই যে ফোর্স অ্যাপ্লাই করলাম, এই ফোর্সেরই একটা পার্ট ওজনটাকে বাড়িয়ে দিচ্ছে। ওজন বাড়ানোর ফলে কী হচ্ছে, বস্তুর সাথে প্লেনের কন্ট্যাক্ট বেড়ে যাচ্ছে। প্লেনের কন্ট্যাক্ট বাড়ার জন্য কী হচ্ছে, ফ্রিকশনাল ফোর্সও বেড়ে যাচ্ছে, ফলে আমি বস্তুটাকে সরাতে পারছি না। ওকে, তো এই হচ্ছে বলের বিভাজনের এক্সাম্পল হয়ে গেল। পাখি এরকমভাবে উঠছে, পাখি যখন উঠছে তখন বলের সংযোজনের আমি এক্সাম্পল দিতে পারি। পাখি যখন উঠছে, তুমি দেখো পাখি, এটা মনে করো পাখি একটা খুব বাজে পাখি এঁকেছি, ঠিক আছে। তো পাখি কী করে, ডানাটাকে এরমভাবে নিয়ে এদিকে ঠেলে, তাই না, এদিকে ঠেলে। তাহলে ডানাটাকে যখন এদিকে ঠেলছে, তখন দেখো ডানাটাকে যখন ও এদিকে এইভাবে ঠেলে দিল, তাহলে কী হলো, ডানাকে যখনই ঠেলে পাখি কিন্তু এদিকে এগিয়ে যাচ্ছে, তাই না, এদিকে এগিয়ে যাচ্ছে। তার কারণ কি, যখন ডানা দুটোকে ঠেলে দিচ্ছে, তখন ডানার মধ্যে হাওয়াটা এদিকে বল প্রয়োগ করছে, হাওয়াটা ডানার উপর এই বল প্রয়োগ করছে। তাহলে এই বল আর এই ব্লক যখন এই দুটো বল যখন প্রয়োগ করছে, এই দুটো বলের রেজাল্ট কি, এই দুটো বলের রেজাল্ট জানতে গেলে এই দুটো বল দিয়ে তুমি সামান্তরিক আঁকো এবং এর কর্ণটা টানো, ঠিক আছে। তাহলে পাখির ওড়াটা কিন্তু একটা বলের সংযোজনের এক্সাম্পল হয়ে গেল, বুঝা যাচ্ছে। এরকমভাবে ঠেলছে, ওই সোজা এগিয়ে যাচ্ছে। এই দুটো বলের যে ঠেলছে, এই যে বল দুটো ঠেলছে, এই দুটো বল ঠেলা মানেই এইভাবে ডানা দিয়ে ঠেলা মানেই হাওয়াটা ডানাটাকে এইভাবে ঠেলছে, দুটো বল এইভাবে ঠেললে এদের রেজাল্ট কী হবে, এদের রেজাল্টে দেখো এই যে এটা এইভাবে ঠেলছে, রেজাল্ট এটা। তাহলে এই হচ্ছে বলের সংযোজন, বোঝা গেল। পাখির ওড়াটা বলের সংযোজন দিয়ে ব্যাখ্যা করা গেলো, দুটো ডানায় ফোর্স কিরকমভাবে বল দুটোকে অ্যাড করে পাখিটাকে সামনের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, আশা করি বোঝা গেল। স্টুডেন্টস, নিউটনের প্রথম গতিসূত্র সংক্রান্ত আজকের এই ক্লাসটা আমি এখানেই শেষ করবো। এর পরের দিন তোমরা দ্বিতীয় গতিসূত্র সংক্রান্ত ক্লাস পাবে। ওকে, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। টাটা।